দিগন্ত বিস্তৃত গ্রাম বাংলার এক মায়াবী সূর্যাস্তের দৃশ্য। একটু ভেবে দেখুন তো, লালচে আকাশের পটভূমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি দীর্ঘ গাছ। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক এই গাছটি নিয়েই কথা বলবো, বোরাসাস ফ্ল্যাবেলিফার, বা আমাদের সবার অতি পরিচিত তাল গাছ। সত্যি বলতে এই গাছটিকে নিছক একটি সাধারণ উদ্ভিদ হিসেবে দেখার কোনো সুযোগই নেই, বরং এটি শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার প্রাকৃতিক পরিবেশের এক অতন্ত্র প্রহরী আর গ্রামীণ মানুষের জীবনযাত্রার এক পরম বন্ধু হিসেবে কাজ করে আসছে। কিভাবে এই একটি মাত্র গাছ আমাদের সুরক্ষা, পুষ্টি আর অর্থনীতির এত বড় একটা অংশ জুড়ে রয়েছে, সেটা জানলে আপনি সত্যিই অবাক হবেন। তো চলুন দেখে নিই আজকের আয়োজনে আমরা কি জানব। আমরা আলোচনা করব বাংলার রক্ষক হিসেবে তালগাছের ভূমিকা, এর চমৎকার পুষ্টিগুণ, আমাদের গ্রামীণ ঐতিহ্য, অর্থনীতিতে এর প্রভাব এবং সবশেষে পরিবেশের সুরক্ষায় এই গাছ রোপণের প্রয়োজনীয়তা নিয়ে। প্রথমেই আসি আমাদের প্রথম পর্বে। ১ নম্বর, বাংলার রক্ষক তালগাছ। গ্রামীণ মেঠোপথের ধারে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো গ্রীষ্মমণ্ডলীয় যে কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে যেন এক বিশাল প্রাকৃতিক ঢাল। একটু ভেবে দেখুন তো, কতটা অকল্পনীয় শক্তি থাকলে একটি গাছ ২০০৪ সালে সুনামির মতো ধ্বংসাত্মক জলোচ্ছ্বাসকে রীতিমতো প্রতিহত করে সোজা দাঁড়িয়ে থাকতে পারে। যেখানে অনেক পুরনো শক্ত দালান কোঠা পর্যন্ত মাটির সাথে মিশে গিয়েছিল, সেখানে এ তালগাছগুলো টিকেছিল। উপকূলীয় আর গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ঘূর্ণিঝড়ের বিরুদ্ধে এগুলো আক্ষরিক অর্থেই এক বিশ্বস্ত রক্ষক। শুধু জলোচ্ছ্বাস নয়, আকাশ ছোঁয়া এই প্রহরীরা কিভাবে নীরবে বজ্রপাত শোষণ করে নেয় সেটা জানলে আরও অবাক হতে হয়। প্রায় ১০০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে এক একটা গাছ, আর এই উচ্চতার কারণেই এরা প্রাকৃতিকভাবেই বজ্রপাতের আঘাত নিজের গায়ে মেখে নিয়ে আশেপাশের মানুষ আর প্রাণীকুলকে রক্ষা করে। ঠিক এই কারণেই কিন্তু তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানুষের জীবন বাঁচাতে সরকারি উদ্যোগে ব্যাপকভাবে এই গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গাছটির জীবনচক্রের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন এটা কতটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। একটি চারা রোপণের পর প্রথম ফল পেতে আপনাকে প্রায় ১.৫ দশক, মানে ১৪-১৫ বছর অপেক্ষা করতে হবে। হ্যাঁ, প্রচুর ধৈর্যের প্রয়োজন। কিন্তু একবার ফলন দেওয়া শুরু করলে এটি পুরো ১ শতাব্দী ধরে প্রজন্মের পর প্রজন্মকে অবিরাম সুবিধা দিয়ে যায়। এটা যেন ভবিষ্যতের জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটা দারুণ দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে, ২ নম্বর, তালের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা। গ্রীষ্মের প্রচণ্ড দাবদহের মাঝে যখন তালপাতার ফাঁক দিয়ে সোনালি রোদ এসে পড়ে, তখনই এই চমৎকার ফলটির সংগ্রহের সবচেয়ে উপযুক্ত সময়। কচি তালের নরম জলীয় শ্বাস হোক কিংবা পাকা তালের সোনালি রস, উভয় অবস্থাতেই এটি খনিজ আর ভিটামিনে একদম ভরপুর। এই ফলটি কেবল গ্রীষ্মের তৃষ্ণায় মেটায় না, বরং জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ হওয়ায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জাদুর মতো কাজ করে। আর শরীরকে ভেতর থেকে শীতল রাখতে তো এর জুড়িমেলা ভার। পুষ্টির পর এবার একটু স্বাদের কথায় আসি। ৩ নম্বর পর্ব, গ্রামীণ ঐতিহ্য, তালের পিঠা। একটু চোখ বন্ধ করে একটা গ্রামীণ রান্নাঘরের কথা ভাবুন তো। তালের ক্ষীর, তাল মিশ্রি বা মচমচে তালের পিঠা ভাজার মিষ্টি সুবাসে পুরো বাড়ি যেন মম করছে। এই যে ঐতিহ্যবাহী রেসিপি, এর সবচেয়ে জাদুকরী ধাপটি হল এর গাজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়া। তালের রস আর চালের গুঁড়ার সাধারণ একটি মিশ্রণকে ১২ ঘণ্টা রেখে দিলে এটি চমৎকারভাবে ফুলে দ্বিগুণ হয়ে যায়। আর এরপর নারকেল, চিনি ও অন্যান্য উপাদান মিশিয়ে যখন ভাজা হয়, তৈরি হয় আমাদের সংস্কৃতির এক অতুলনীয় মাস্টারপিস, সুস্বাদু তালের পিঠা। এবার আমরা একটু ভিন্ন দিকে নজর দেব। আমাদের ৪ নম্বর পর্ব, গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি। খাবারের টেবিল থেকে এবার দৃষ্টি ফেরানো যাক অর্থনীতির দিকে। ৬৪,০০০ টাকা। হ্যাঁ, সংখ্যাটা একটু খেয়াল করুন। গবেষণায় দেখা গেছে তাল গাছ থেকে উৎপাদিত পণ্য বিক্রি করে একটি গ্রামীণ পরিবারের এটা বার্ষিক গড় আয়। এই একটা মাত্র সংখ্যাই পরিষ্কারভাবে প্রমাণ করে যে ভূমিহীন এবং প্রান্তিক পরিবারগুলোর জীবনযাত্রা আর জীবিকার চিত্র পুরোপুরি বদলে দিতে এই গাছের ভূমিকা ঠিক কতটা অপরিসীম। আর এই পুরো ক্ষুদ্র অর্থনীতির মেরুদণ্ড হল আমাদের ঐতিহ্যবাহী গাছি সম্প্রদায়। তাদের অসামান্য দক্ষতা আর হাড়ভাঙ্গা পরিশ্রমে মূলত এই শিল্পকে আজও বাঁচিয়ে রেখেছে।
তারা অনেক কষ্ট করে তালের মিষ্টি রস সংগ্রহ করে, যা জাল দিয়ে পরবর্তীতে মূল্যবান গুড়ে পরিণত হয়। গ্রীষ্মের কঠিন মাসগুলোতে, যখন মাঠে কৃষকদের অন্যান্য ফসল খুব একটা থাকে না, তখন তাল সম্পর্কিত মোট আয়ের প্রায় 85% আসে এই গুড় থেকে। এটা আক্ষরিক অর্থেই অসংখ্য গ্রামীণ পরিবারের আয়ের প্রধান লাইফলাইন। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা কি জানেন? এই গাছগুলো বেড়ে ওঠার জন্য আপনার কোনো নির্দিষ্ট কৃষি জমি বা খুব যত্নার্থীর একেবারেই প্রয়োজন নেই। হিসাব অনুযায়ী প্রায় 60% গাছই থাকে জমির আইল বা রাস্তার ধারে, বাকিগুলো পুকুর পাড় কিংবা বসতবাড়ির আশেপাশে। এরা নিজের মতো করেই স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠে। কৃষকের অন্য কোনো ফসলের এতটুকু ক্ষতি না করেই নীরবে বিশাল অর্থনৈতিক সুবিধা দিয়ে যায়। একদম জিরো মেইনটেনেন্স, হাই রিটার্ন যাকে বলে। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্বে, 5 নম্বর, পরিবেশের সুরক্ষায় তালগাছ রোপণ। এতক্ষণ তো আমরা অনেক ভালো ভালো দিক দেখলাম, তাই না? কিন্তু বর্তমানের বাস্তব চিত্রটা বেশ হতাশাজনক। এই শতবর্ষী গাছগুলো আজ ভয়াবহ হুমকির মুখে। একদিকে রয়েছে একটি গাছের দীর্ঘমেয়াদী পরিবেশগত মূল্য, যা কয়েক প্রজন্ম ধরে মাটি স্থিতিশীল রাখে এবং ইকোসিস্টেমের ভারসাম্য বজায় রাখে। আর অন্যদিকে শুধুমাত্র ইটের ভাটার জ্বালানি আর আবাসন ব্যবসার জায়গা পরিষ্কার করার জন্য এদের অকালেই কেটে ফেলা হচ্ছে। সাময়িক কিছু লাভের আশায় আমরা আমাদের পরিবেশের জন্য এক ভয়ঙ্কর অশনি সংকেত ডেকে আনছি। আসলে তালগাছ কেবল মানুষকে নয়, পুরো একটি ইকোসিস্টেম বা পরিবেশগত জালকে বাঁচিয়ে রাখে। সেই যে ছোটবেলায় কবিতায় পড়েছিলাম না, বাবুই পাখির নিপুণ বাসা, সেই বাসা থেকে শুরু করে প্রকৃতির পরিষ্কারতা কর্মীর শকুনের নিরাপদ বিশ্রামস্থল, সব ক্ষেত্রে এর অবদান অসামান্য। উপকূলীয় মাটি ক্ষয়রোধ করতে এবং স্থানীয় জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য বিনা খরচে এই গাছ রোপণ করা আমাদের জন্য এখন আর শুধু শখ নয়, বরং টিকে থাকার জন্য অত্যন্ত জরুরি একটি কৌশল। গ্রামীণ পরিবেশের এই অদেখা বীর, বাংলার ঐতিহ্য আর আমাদের প্রাকৃতিক ভারসাম্য সবকিছুই একটি আরেকটির সাথে গভীরভাবে যুক্ত। তাই আজকের এই বিশ্লেষণ শেষে আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যেতে চাই। এই অমূল্য প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে যদি আমাদের বর্তমান প্রজন্ম ব্যর্থ হয়, তবে আমাদের গ্রামীণ বাস্তুতন্ত্র, অর্থনীতি আর সেই প্রিয় তালের পিঠার মতো সাংস্কৃতিক ঐতিহ্যগুলোর ভবিষ্যৎ আসলে কী হবে? একটু ভেবে দেখবেন।